তো আজকে তোমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস ব্যাচ 7-এর। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যাচ 7। যদি বলো স্যার হঠাৎ করে ব্যাচ 7 কেন, অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমার নাম্বারিং। তার ফলে আমার সুবিধা হয়, আমি যেহেতু ছখানা ব্যাচ অলরেডি, এখনো কিছু কিছু ব্যাচ রানিং চলছে। 6 নম্বর ব্যাচ রানিং চলছে, 5 নম্বর ব্যাচ শেষ হয়েছে বলে 6 নম্বর ব্যাচ রানিং চলছে, 5-এর জায়গায় আর 7 নম্বর ব্যাচ শুরু হলো। তো এটা হচ্ছে সিস্টেম, এরকম ভাবে চলতে থাকে। তো এইভাবে যেহেতু আমার নাম্বারটা, আমি কেন বলছি যে নাম্বারটা আমার পক্ষে জরুরি, কোন ব্যাচে কি আছে তাহলে বুঝতে পারি। তো ব্যাচ 7-এর আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমি কয়েকটা কথা আগে তোমাদের বলে নিই, তারপরে তোমরা যা যা বলার, যা কোশ্চিন আছে সব নির্দ্বিধায় করতে পারো। আমি কিন্তু প্রথমেই বলে রাখি যে আমি যা যা, ঠিক আছে, কোয়েরি যা যা তোমাদের, মানে কি বলবো, অ্যান্সার বা কোনো কিছু জানার থাকলে স্যার এটা জানি না, এগুলো কিন্তু নির্দ্বিধায় উইদাউট হেজিটেশন বলতে পারো। কারণ আমি কিন্তু কোনো রকম ভাবে এই কোশ্চিন করলে বা ছাত্রছাত্রী কিছু বললে আমি কিন্তু কোনো রকম উত্তেজিত হই না, বা ক্লাসের মাঝখানে বা ক্লাস বলতে বলতে কেউ কোনো কোশ্চিন করলো তাতেও আমার কোনো সমস্যা নেই। কারণ স্টুডেন্টদেরকে যখন পড়াচ্ছি, স্টুডেন্টরা কোশ্চিন করবেই। এটা তাদের একটা, মানে কি বলবো, বেসিক একটা ক্রাইটেরিয়া বা বেসিক একটা অধিকার বলতে পারো। যদি আমি পড়ালাম আর আমি কোশ্চিনই করতে দিচ্ছি না স্টুডেন্টদেরকে, তার মানে আমি আমার বক্তব্যটা রেখে চলে গেলাম, তাহলে সেটাকে ক্লাস বলে না। সেটা হচ্ছে একটা মানে কি বলবো, যে একটা বক্তব্য রেখে চলে গেলাম বা ভাষণ দিয়ে চলে গেলাম, তো এই সমস্ত জিনিসকে ক্লাস বলে না। একটা ক্লাস মানে হচ্ছে সেখানে টিচারও বলবে, সেখানে স্টুডেন্টও বলবে, প্রত্যেকে বলতে হবে। হ্যাঁ, হয়তো স্টুডেন্টরা কম বলবে বা টিচার বেশি বলবে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আদান প্রদান হবে, কমিউনিকেশন হবে। সেই কমিউনিকেশনটা কিন্তু একটা ক্লাসের মধ্যে মাস্ট। এবং আমি সব সময় আমার ছাত্রছাত্রীরা, ধরো আমি ইন্ট্রোডাকশন ক্লাস এখন নিচ্ছি বা যে কোনো ক্লাসই আমি যদি নিই, তো আমি সবসময় এক্সপেক্ট করি যে আমি ধরো কোনো একটা জিনিস পড়ালাম, নিয়ে আচ্ছা কোনো একজনকে বললাম আচ্ছা বলো তো এটা কি হবে, সঙ্গে সঙ্গে যাতে তোমরা রেসপন্স করে দাও, আনমিউট করে রেসপন্স করে দাও। বা দুজন তিনজন চারজন পাঁচজন যতজন ইচ্ছা রেসপন্স করতে পারো, কিন্তু তোমাদের একটাই কথা, যখনই কোনো কিছু রেসপন্স করবে তখন আনমিউট করার পর আবার দয়া করে মিউট করে নিও, তাহলে আমি বারবার করে মিউট করতে গেলে আমার ক্লাসে পড়ানোতে আমার একটু ডিস্টারবেন্স হবে, যে বারবার করে দেখতে হবে কে আনমিউট হচ্ছে কে মিউট হচ্ছে এরকম। তো তোমরা মিউট থাকবে সবসময়, কোশ্চিন করবে, আনমিউট করে আবার মিউট হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের বিষয়। তো আজকে ইন্ট্রোডাকশন ক্লাস যেটা, সেখানে আমার পড়ানোর কিছু নিয়ম স্টাইল এগুলো বলে দিই, তারপরে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব, আর বাকি সবকিছু আমি বলছি, ঠিক আছে? বেশিক্ষণ নেব না আজকে। প্রথম দিন আমরা, ঠিক আছে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাসে জয়েন করব। কি কি টাইমিং, ব্যাচের টাইমিং আমি একটু বলে দিই সবাই, সবকিছু। যদিও আমি সবকিছুই মোটামুটি তোমরা জানো যারা যারা জয়েন করেছো, কারণ আমার একটা দেখবে যে এরকম একটা, হ্যাঁ, নোটিশ ছিল, সেই নোটিশে আমি সবকিছুই বলে দিয়েছি। তো ব্যাচের টাইমিং যেটা, সেটা হচ্ছে মানডে, আমি বলে রাখি 7:30, কিন্তু যেহেতু তার আগে আমার একটা ব্যাচ থাকে বলে অনেক সময় এটা 8টা হয়ে যায়, ঠিক আছে? 7:30 থেকে 8টা অ্যারাউন্ড এরকম ধরে রাখবে। ক্লাস কিন্তু 2 ঘন্টার, 7:30 থেকে যদি স্টার্ট করি 9:30 বা 8টা থেকে ক্লাস করলে ওরকম ধরো 9:45, 10টা। ইভেন কোনো কোনো সময় হয়তো যে এই জিনিসটা শেষ করতে হবে বলে সেই 10টার থেকে 10:15, 10:30টাও বেজে যেতে পারে। আমি ইচ্ছা করেই রাতের দিকে ক্লাস রাখি, কারণ অনেকেই আছো এখানে যারা হয়তো কোনো না কোনো জবের সঙ্গে বা টিউশন বা যে কোনো জায়গার সঙ্গে যুক্ত আছো। কারণ তোমাদের তো অনেকেরই বয়স হয়ে গেছে, তার ফলে তোমরা শুধুমাত্র এসএসসির জন্য তো বসে নেই, আশেপাশে কিছু না কিছু তো তোমাদের ইনকাম করতে হবে। সেই জন্য হয়তো কেউ প্রাইভেট স্কুলে, কেউ হয়তো বিএড কলেজে, কেউ হয়তো টিউশন পড়াচ্ছে, কারোর হয়তো ব্যাচ আছে। তো এই কারণে যা যা কাজকর্ম যা কিছু সব কিন্তু 8টার মধ্যে মোটামুটি আমার মনে হয় শেষ হয়, সেই জন্য আমি 8টার পর থেকে শুরু করি। ওকে। বা যাদের ধরো দূরে স্কুল আছে, বাড়িতে আবার আসতে হয় স্কুল করে, স্কুল মানে প্রাইভেট স্কুল, বা যারা হয়তো 9-10-এ পড়ছে, 11-12-এর জন্য দেবে, এরকম অনেক স্টুডেন্ট আছে। বা অনেকে আছে আমার কাছে যারা হয়তো অন্যান্য জায়গায় চাকরি করছে, ইভেন অনেক স্টুডেন্ট আমার আছে যারা পুলিশে চাকরি করে, যারা হয়তো রেলে চাকরি করে, এরকমও আছে যারা এসএসসির জন্য আবার খাটছে। তো আগে ব্যাচ টাইমিংটা বলে দিই, সেটা হচ্ছে মানডে 7:30, সেটা 8টাও হতে পারে। ওয়েডনেসডে, বুধবার, এটা হচ্ছে 7:30, ঠিক আছে। আর ফ্রাইডে আমি যখনই ক্লাস নেব তার আগে কিন্তু আজকের মতো আমি বলে দেবো যে দেখো আমি অনলাইনে হব এই সময়। তারপরে যখনই অনলাইনে হব চিন্তার কিছু নেই, আমি ঠিক বলে দেবো যে আমি অনলাইন হলাম। সেই জন্য ওই নিয়ে কোনো টেনশন নেই যে স্যার হয়তো অনলাইন হয়ে গেল আমাদেরকে বললো না, একদমই না। গ্রুপটা যদি ঠিকঠাক ফলো করো তাহলে দেখবে আমি গ্রুপে সবসময় মেসেজ করতেই থাকি কিছু না কিছু, যে এখানে অনলাইন হলাম বা এটা আমার লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে ক্লাসে জয়েন করে, এই সমস্ত, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কিসে করব না করবো সেটা তো সব কিছু বলেই দিলাম। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এসএসসির যে সিলেবাস, সেই সিলেবাসটা বলার আগে বলে দিই, এসএসসির সিলেবাস কিন্তু বিএসসির 3টে বছরের সিলেবাস। একদম বিএসসিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমরা যা যা পড়েছো সবকিছুই প্রায় 19-20 করে এসএসসিতে আছে। 9-10-এর সিলেবাসটা তুলনামূলক কম, 11-12-এর সিলেবাসটা আরেকটু বেশি। তো আমাদের এই সিলেবাস ঠিকঠাক ভাবে শেষ করতে
শুধু শেষ করার মতো শেষ করব না যে না স্যার হয়ে গেল, এবার স্যার চাকরি পেলাম না, ওরকম না। শেষ করতে গেলে 10 মাস টাইম লাগে একদম, লাগবেই। আমি কিন্তু এটা আগেই বলে রাখছি, পরে আমাকে বলবে না যে স্যার 10 মাস কেন। একদম, কারণ আমি ওরকম 3-4 মাসে সিলেবাস ওই তাড়াহুড়ো করে 4টে অঙ্ক করিয়ে ছেড়ে দিতে পারবো না। যদি পড়তে চাও সিরিয়াসলি তাহলে ঠিক মতো পড়তে হবে, যদি চাকরি পেতে চাও তাহলে ঠিক মতো চাকরি পেতে হবে। না হলে কিন্তু ওই 3 মাস 4 মাস পড়লে আর স্যার ওই 4টে 5টা কোশ্চিনে অ্যান্সার করিয়ে বলবে স্যার সিলেবাসটা ছেড়ে দিন, ওই সিলেবাস খালি ওটা মনের সান্ত্বনা। মনের সান্ত্বনা বুঝতে পেরেছো, যে না সিলেবাস শেষ হয়ে গেছে। চাকরি দেখবে কোনোদিন পাবে না ওই সিলেবাস শেষ করে, কারণ সিলেবাস শেষ করতে গেলে 3টা বছরের সিলেবাস শেষ করতে গেলে মিনিমাম 8 থেকে 10 মাস লাগে। এই 10 মাস আমাদের সময় লাগবে, বোঝা গেছে? সেই 10 মাসে টোটাল তোমাদের 10খানা পোর্শন আছে। সেই 10খানা পোর্শন, প্রত্যেকটা পোর্শন কোনোটা ছোট কোনোটা বড়, যেমন ভেক্টর ক্যালকুলাস ছোট, নিউমেরিক্যাল অ্যানালিসিস ছোট, আবার ধরো রিয়াল অ্যানালিসিস বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বড়, তারপরে ধরো ডিনামিক্স একটু বড়, তারপরে ধরো লিনিয়ার অ্যালজেব্রা একটু বড়, আবার ওই দিক দিয়ে ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুলনামূলক ছোট। তাহলে এইভাবে ছোট বড় সমস্ত কিছু নিয়ে আমাদের টোটাল কিন্তু সিলেবাস একদম সম্পূর্ণরূপে শেষ করতে 10 মাস লাগবে। প্রত্যেকটা ক্লাসের, যেই ক্লাস নেব প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, বুঝতে পারা গেছে? সেটা উইদিন পাবে 24 ঘন্টা, 24 আওয়ার্স মধ্যে, তার আগেও পেয়ে যেতে পারো, কিন্তু 24 ঘন্টার মধ্যে পাবে। আমি একটু টাইম নিয়ে বলছি। প্লাস রেকর্ডিং পাবে, প্লাস হচ্ছে পিডিএফ নোট, মানে ক্লাস নোট। যেই ক্লাসটা আমি নেব সেই ক্লাসের নোটটা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের, বোঝা গেছে? আচ্ছা, এইবার ধরো কোনো একটা টপিক শুরু করলাম, সাপোজ ধরো অ্যানালিসিস, রিয়াল অ্যানালিসিস। তো রিয়াল অ্যানালিসিসের টোটাল ধরো 10টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস তো থাকবেই, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোট থাকবেই। পাশাপাশি যখন সম্পূর্ণরূপে রিয়াল অ্যানালিসিস শেষ হয়ে যাবে, ধরো 10টা ক্লাস বা 12টা ক্লাস, তখন পুরো টোটাল যে পেপারটা রিয়াল অ্যানালিসিস, তার গোটা লেকচার 1 থেকে লেকচার 10 বা লেকচার 12 অবধি একসাথে মার্চ করে একটা পিডিএফ থাকবে, বোঝা গেছে? তার ফলে রিয়াল অ্যানালিসিস ওই পিডিএফটা কি ডাউনলোড করে নিবে, বা সব থেকে ভালো হচ্ছে মোবাইলে না রেখে প্রিন্ট আউট করে দিবে, একদম হুবহু সব কিছু প্রিন্ট আউট করলে পড়তে সুবিধা হয়, এই জন্য বলছি। আর যদি তুমি বলো না স্যার আমি মোবাইলে রাখবো, রাখতে পারো, যেটা তোমার ইচ্ছে, বোঝা গেছে? এবং এইগুলো কিন্তু একদম পরপর পরপর রিয়াল অ্যানালিসিস, লিনিয়ার যা যাই করাই, আমি যাই করাই, যেটা করাবো সেটা আগেই বলে দেবো আমি। তো সেইগুলোর কিন্তু সব কিছু পরপর পরপর সব কিছু পিডিএফ নোট কিন্তু একদম থাকবে। তারপরে কি, পরবর্তীকালে রিভিশন দেওয়ার জন্য একদম সব ক্লিয়ার। 10টা পোর্শন, 10টা পিডিএফ, আলাদা আলাদা করে ফোল্ডার। আচ্ছা, এইবার প্রত্যেকটা এই যে পিডিএফ এর যে নোট বা এগুলো এগুলো কিন্তু সব হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে কিন্তু সবকিছু থাকবে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা ক্লাস, সেই জন্য এই লিঙ্কটা তোমরা আবার অন্যজনকে শেয়ার করতে যেও না, সেটা তোমাদের ব্যাপার। যত শেয়ার করবে তত কম্পিটিশন বাড়বে। কারণ আমার এই যে লিঙ্ক, এই লিঙ্কগুলো এগুলো অনেকে হয় যে স্যার 4-5 জনকে দিয়ে দিল, এখন আমার দেখো গ্রুপে তোমরা আছো, বা তোমরা যদি সেটাকে শেয়ার করো আমার কিছু করার নেই। তো তার ফলে এগুলোকে একটু প্রাইভেটলি রেখো, এবং চেষ্টা করো যাতে অন্য লোকজন না পায়। তোমরা যারা ক্লাস করছো বা তোমরা যারা পড়ছো তারাই পড়ো। তার ফলে কি হবে, কম্পিটিশন কমবে। এবং এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে একদম আমার গুগল ড্রাইভে সব কিছু থাকবে। হয়ে গেল। এবার যদি বলো স্যার রেকর্ডিং গুলো কোথায় থাকবে, পিডিএফ তো পেয়ে গেলাম, যে কোনো জায়গাতে পেয়ে গেলাম, সেটা আমি ডাউনলোড করলাম বা আপনি গ্রুপে দিয়ে দিলেন, সেটা আমরা ডাউনলোড করে দিলাম। রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে আমার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ইনস্টল করে নাও। আমি দেখবে অ্যাপটা একটা লিঙ্কও পাঠিয়েছি, না হলে আমি আবার পাঠিয়ে দেবো। ক্যালকুলেট এক্স, হ্যাঁ, আমার অ্যাপটার নাম হচ্ছে ক্যালকুলেট এক্স, ব্র্যাকেটে দেখবে দেওয়া আছে সুদীপ চক্রবর্তী, আমার নামও দেওয়া আছে। এটা গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবে, অথবা আমি তোমাদের একটা লিঙ্ক দিয়েছি দেখবে, যে ডিটেলসটা আমি তোমাদের পাঠিয়েছিলাম সেই ডিটেলসে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটাতেও দেখবে এই অ্যাপটা আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে দিবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ। ডাউনলোড করার পর শুনে নাও ভালো করে আগে, ডাউনলোড করার পর লগ ইন করবে। লগ ইন তো না, রেজিস্টার টেজিস্টার করতে হয়, যাই হোক। তো মোবাইল নাম্বার দেবে, নাম দেবে, নিজের নাম দিও, উল্টো পাল্টা দিও না, নিজের নাম দেবে উইথ টাইটেল, সারনেম। লগ ইন করবে মোবাইল নাম্বার দিয়ে। আচ্ছা, মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নিজের মোবাইল নাম্বার দেবে, ওখানে কিন্তু ওটিপি পাবে। সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেখান থেকে লগ ইন করবে। লগ ইন করার পর নিজের ডিটেলস খুব সুন্দরভাবে দিয়ে দিবে, নিজের নাম, নিজের অ্যাড্রেস, বিশেষ করে নিজের মোবাইল নাম্বার, নিজের নাম আর নিজের ইমেল। ডিটেলসের মধ্যে নেম থাকবে,
মোবাইল নাম্বার যেটা ইউজ করো, কারণ মোবাইল নাম্বারটা ভাইটাল। অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু আর সেখান থেকে লগ ইন করলে কিন্তু তুমি আমার ভিডিও দেখতে পাবে না। কিন্তু যেই মোবাইল নাম্বারটা তোমার বা যেখান থেকে তুমি দেখতে চাও, একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করে দেবে এবং সেটা কিন্তু আমি রেজিস্টার করে দেবো, সেখান থেকেই কিন্তু তোমরা সবকিছু দেখতে পাবে। অন্যরা আর কিন্তু পাবে না, বা অন্য মোবাইল নাম্বার থেকে কিন্তু সেগুলো দেখা যাবে না ভিডিওগুলো। আর ইমেলটা অবশ্যই দিও, ঠিক আছে? এই তিনটে জিনিস দরকার, বাকি আরো অনেক অপশন আছে, সেগুলো পরের ব্যাপার, তুমি দেবে কি দেবে না সেগুলো তোমার ব্যাপার। দেওয়ার পর আমার অ্যাপটা দেখবে খুলতে পারছো। অ্যাপটা যখনই খুলবে মোবাইলে, দেখবে একদম নিচে কর্নারে একটা অপশন আছে প্রোফাইল। বুঝতে পেরেছো? কি অপশন? প্রোফাইল। প্রোফাইল অপশনে ক্লিক করবে। প্রোফাইল মানে তোমার প্রোফাইল। প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখবে ওপরের দিকে একটা অপশন আছে ইনফো। এই ইনফো অপশনে গিয়ে দেখবে তোমার যেই সমস্ত নাম, মোবাইল নাম্বার, ইমেল দিয়েছিলে সেগুলো সব এখানে ডিটেলসে আছে। সেই ইনফোর ছবিটা বা স্ক্রিনশটটা আমাকে পাঠাতে হবে। এই স্ক্রিনশটটা আমাকে পাঠালে আমি তোমাদেরকে, একটা ব্যাচ আছে আমার অ্যাপের মধ্যে, হ্যাঁ, এমনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমার অ্যাপের মধ্যে একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে WBSSC ব্যাচ 7। সেই ব্যাচে আমি তোমাদের অ্যাড করে দেবো। বোঝাতে পারলাম কি বললাম? না হলে যদি না বুঝতে পারো পরে রেকর্ডিং দেখে নিবে, আবার অসুবিধা হবে না। আর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, এখন আমি সব বলে দিই তারপরে জিজ্ঞেস করবে। WBSSC ব্যাচ 7, এটা আমার অ্যাপের মধ্যে। এমনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, তাছাড়াও আমার একটা অ্যাপে ব্যাচ আছে, সেই ব্যাচে তোমাদের জয়েন করে দেবো। সেই ইনফোটা আমাকে পাঠাবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে তুমি বা কোথায়, তোমার কি নাম্বার, তোমার কি নাম। সেই ইনফোটা পাঠাতে হবে। ইনফোটা পাঠানোর পর আমি যখন অ্যাড করে দেবো, তখন দেখবে প্রোফাইলের পাশে আরেকটা অপশন আছে ব্যাচ। এই যে প্রোফাইল, এখানে অনেকগুলো ট্যাব থাকবে। প্রোফাইল নিচে নিচে এরকম ট্যাব থাকবে, যেমন দেখবে তোমরা যখন ফেসবুক টেসবুক ইউজ করো, দেখবে প্রথমে থাকে না প্রোফাইল, তারপরে দেখবে নোটিফিকেশন, মেসেঞ্জার, এরকম অনেক কিছু থাকে দেখবে। তো এখানেও দেখবে একটা অপশন আছে ব্যাচ। এই ব্যাচ অপশনে গিয়ে দেখবে WBSSC ব্যাচ 7 বলে এটা খুলে যাবে। এই ব্যাচ 7 যখনই খুলবে, সেখানে ক্লিক করার পর সেখানে দেখবে একটা অপশন আছে ভিডিওস। অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে একটা অপশন থাকবে ভিডিওস, ঠিক আছে? একটা কত কি অপশন থাকবে? ভিডিওস। এই ভিডিওস অপশনটা, ঠিক আছে, এই ভিডিওস অপশনটা ক্লিক করার পর সেখানে কি থাকবে বলো? দেখবে একটা ফোল্ডার থাকবে এরকম WBSSC। সেই ফোল্ডারে সমস্ত আলাদা আলাদা করে অ্যানালিসিস, অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি, সব কিছু পরপর থাকবে, এবং ওখানে ক্লিক করলেই লেকচার 1, লেকচার 2, লেকচার 3 সব কিছু পেয়ে যাবে। কথা বোঝা গেছে? লেকচার 1, লেকচার 2, লেকচার 3 সব কিছু কিন্তু পেয়ে যায় পরিষ্কার, সব আমার অ্যাপে থাকবে। তাহলে যত ভিডিওস আছে, সব ক্লাসের ভিডিওগুলো বা ক্লাসের রেকর্ডিং ভিডিওগুলো, সেগুলো সব কিন্তু আমার অ্যাপের মাধ্যমে। আমি বলে দিলাম কি করে। প্রথমে প্রোফাইলে গিয়ে আমার ইনফোতে গিয়ে, এই ইনফোতে গিয়ে আমাকে ইনফোর ছবিটা পাঠাবে, স্ক্রিনশট। তারপর আমি তোমাদের অ্যাড করে দেবো, অ্যাড না করলে কিন্তু দেখতে পাবে না। অ্যাড করার পর তারপর তোমরা ব্যাচে যাবে, ব্যাচ ট্যাবে, এই ট্যাবটাতে গিয়ে ব্যাচে ক্লিক করার পর দেখবে WBSSC ব্যাচ 7 বলে একটা ফোল্ডার আছে, সেখানে গিয়ে ভিডিওসে গিয়ে WBSSC ফোল্ডার নিয়ে সেখানে সমস্ত ভিডিও সব কিছু থাকবে, এবং যখন ইচ্ছে অনলাইনে এটা দেখতে পারবে। বোঝা গেছে? প্রত্যেকটা ক্লাস শেষ করার 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং ভিডিও পেয়ে যাবে, এবং রেকর্ডিং ভিডিওগুলো আজীবন থাকবে, লাইফ টাইম। 10 মাস কোর্স, কোর্স শেষ, কোর্স শেষ করার পর আজীবন, যতদিন আমি বেঁচে আছি বা আমার অ্যাপ বেঁচে আছে ততদিন অবধি এগুলো থাকবে। এরকম না যে স্যার 10 মাস পর কি আবার রেকর্ডিং গুলো শেষ হয়ে যাবে, একদমই না, সব থাকবে আজীবন। যখন ইচ্ছে যতদিন ইচ্ছে দেখতে পারো। যদি মনে হয় যে স্যার আরো পরে দেখবো, দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার, পরিষ্কার একদম। তবে হ্যাঁ, কোর্স যদি শেষ না করো তাহলে কিন্তু ভিডিও এই সমস্তগুলো কিন্তু সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ এটার সাথে লিংক করা আছে আমার অ্যাপটা এরকম, যে যারা যারা আমার স্টুডেন্ট, যারা যারা কোর্সের সঙ্গে আছো, যারা যারা ফিস দিচ্ছ ঠিকঠাক ভাবে, তাদেরই কিন্তু আগেই বলে দিলাম অ্যাক্টিভেট থাকবে, আদারওয়াইজ বাকিদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ ফিস না দিলে ওই অ্যাক্টিভেটটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ওরকম ভাবে সিস্টেম। কারণ আমার যেহেতু এত স্টুডেন্ট, আমি তো ওরকম ভাবে মনে রাখতে পারবো না কে ফিস দিচ্ছে না দিচ্ছে, কিন্তু ওইভাবে আমি সিস্টেমটা করে রেখেছি যে এত তারিখের মধ্যে 10 বা 15 এরকম তারিখ আছে, তার মধ্যে ফ্রিজ হয়ে গেলে ওটা অলরেডি খুলে গেল লক, তার মানে আবার দেখতে হবে। আর যখন কোর্স শেষ হয়ে গেল তারপর অটোমেটিক্যালি তুমি সবকিছুই আবার আজীবন দেখতে পাবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমার পড়ানো। আর আমার ক্লাস হবে সবসময় জুম অ্যাপে। এই যে অ্যাপটা যেখানে আমি ক্লাস নিচ্ছি, সেই অ্যাপে সবসময় ক্লাস হবে, এবং লিঙ্ক কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হতে পারে। যাই হোক, আমি সেটা তোমাদেরকে আগের থেকে বলে দেবো। আর পাসওয়ার্ড বা দেখবে লগ ইন, ওই ইউজার আইডি, ওগুলো থাকবে। আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে ক্লিক করলেই ক্লাস হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে আমার পড়ানোর যা বিষয়বস্তু, সেগুলো আমি বললাম। ক্লিয়ার? এইবার যেটা মেন, সেটা হচ্ছে যে WBSSC সিলেবাসটা কি।
ঠিক আছে, তারপরে তোমাদেরকে সব বলতে দেবো, যা যা কোশ্চিন আছে সব বলবো। ডাব্লিউবিএসএসসি সিলেবাস তো আমি একটু ছোট্ট করে বলে দিই, অনেকেই জানো, এখানে তো তোমরা যারা আছো তারা অনেকেই ধরো ডাব্লিউবিএসএসসি বা মাদ্রাসা দিয়েছো, বা অন্যান্য এসএসসির জন্য হয়তো নিজে পড়ছো বা অন্য স্যারের কাছে পড়ছো, যাই হোক, মোট কথা ডাব্লিউবিএসএসসি সিলেবাসটা আমি একটু ছোট্ট করে আলোচনা করে দিই। ঠিক আছে, ডিটেলস সিলেবাস পরে যখন পড়াবো প্রত্যেকটা পোর্শন তখন তো আলোচনা করবো। টোটাল ডাব্লিউবিএসএসসির পোর্শন হচ্ছে এই পোর্শনগুলো আছে। ঠিক আছে, কি কি পোর্শন আছে আমি বলে দিই। তার মধ্যে কিছু কিছু পোর্শন 11-12-এ আছে, কিছু কিছু পোর্শন 9-10-এ আছে, তবে আমি পেপারগুলো বলে দিচ্ছি। যেমন প্রথমে হচ্ছে, ধরো আমি যদি পিওরের পেপারগুলো বলি, তাহলে পিওরের যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা যারা যারা জানো তাদের বলে রাখি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরার মধ্যে কি কি থাকে জানো? অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরার মধ্যে থাকে হচ্ছে গ্রুপ থিওরি, রিং থিওরি, ফিল্ড, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে সেট রিলেশন ম্যাপিং। তো সেট রিলেশন ম্যাপিংটা আমি সবার আগে শুরু করব, মানে শুরু করবো মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরাতে বলছি। এবার কোনটা পরে আগে পড়াবো কোনটাকে আমি সব বলে দেবো, চিন্তার কিছু নেই। তারপরে আমাদের আছে গ্রুপ থিওরি, গ্রুপ থিওরি, এগুলো সব কিন্তু আমরা পড়বো। আর তারপরে হচ্ছে আমাদের রিং অ্যান্ড ফিল্ড, এই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সিলেবাস। তো এরকম ভাবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 1 নম্বর। 2 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। যদি বলো স্যার লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে কি আছে, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আছে হচ্ছে ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট এগুলো মোটামুটি সবাই সকলে জানো, 19-20 সবই। আমি এগুলো সব আরো ভালো করে আলোচনা করব, এবং আমাদের উদ্দেশ্য হবে সিলেবাসটা শেষ করা এবং এমসিকিউ আলোচনা করা। আমি কিন্তু ক্লাস প্রত্যেকটা পেপার যখনই নিব সেখানে কিন্তু আমরা ডিটেলসেও আলোচনা করব, প্লাস শুধুমাত্র এমসিকিউ করলে কিন্তু হয় না। কারণ আমি যদি তোমাদের হাজার হাজার এমসিকিউ করাই, সেখান থেকেও কিন্তু কমন না পেতে পারো। তার ফলে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে যতই তুমি এমসিকিউ করো লাভ না। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি এমসিকিউও পারবে, এবং পাশাপাশি ইন্টারভিউ যদি রিটেন ক্লিয়ার করো তাহলে সেখানেও কিন্তু তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে। তাহলে ভেক্টর স্পেস, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এই সমস্ত জিনিস। ঠিক আছে, তারপরে আরো অনেক কিছু আছে, আমি আর সব বলছি না। লিনিয়ার ট্রান্সফরমেশন, যদিও এটা 11-12-এ আছে, কোনটা কি আছে না আছে একটু সিলেবাসটা নিজেরা সব দেখে নেবে। লিনিয়ার ট্রান্সফরমেশন এইসব। লিনিয়ার অ্যালজেব্রার পর যেটা মেন সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এটা অনেক বড়। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কি কি আছে? ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আছে হচ্ছে 9-10-11-12 মিলিয়ে বলছি, তার মধ্যে কিছু কিছু 9-10-এ আছে, কিছু কিছু কিন্তু 11-12-এ আছে, মানে 9-10-এ কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আছে হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রা, থিওরি অফ ইকুয়েশন, ইন্টিজার্স বা নাম্বার থিওরি বলা হয় তাকে। ইন্টিজার্স বা নাম্বার থিওরি 9-10-এ ওরকম উল্লেখ নেই, কিন্তু কোশ্চিন আসে, এবারও এসছে মাদ্রাসাতে। আরেকটা হচ্ছে ইনইকুয়ালিটি, এটাও 9-10-এ উল্লেখ নেই, কিন্তু অনেক সময় কিন্তু এখান থেকেও কোশ্চিন আসে। তার ফলে এগুলো কিন্তু সব করে নিও, বা আমি করিয়ে দেবো সব, চিন্তার কিছু নেই। ক্লাসিক্যাল অ্যালজেব্রার পর ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এগুলো সব আমি পিওর পার্টটা বলছি। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে কি কি আছে, বা ইন্টিগ্রালও বলে দিই, হ্যাঁ, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস সবই বলে দিচ্ছি। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে এই সিলেবাসটা হিউজ, এটা করতেই কিন্তু আমার 2 মাস সময় লেগে যায়। ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস। রিয়াল অ্যানালিসিসে একদম সম্পূর্ণ বিএসসিতে যা যা করেছো সব আছে। তবে হ্যাঁ, ইন্টিগ্রেশন টিন্টিগ্রেশন যেগুলো করেছো, রিম্যান টিম্যান ইমপ্রপার, সেগুলো 11-12-এ আছে, 9-10-এ নেই। আর কি আছে, ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস, ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস এইটা আছে। আর কি আছে, 3 নম্বর হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন মানে ট্যানজেন্ট, নর্মাল দেখবে, তারপরে দেখবে অ্যাসিমটোট, এই সমস্ত জিনিসপত্র আছে। আর আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে হ্যাঁ ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল, তারপরে বিটা গামা ফাংশন, এই সমস্ত জিনিসপত্র, এরিয়া বের করা, ভলিউম বের করা, এই ধরনের জিনিসপত্রগুলো ইন্টিগ্রাল ক্যালকুলেশনের মধ্যে আছে, এবং এদের এই সিলেবাসটা কিন্তু খুব বড় সিলেবাস। ওকে, আচ্ছা, নেক্সট চলে গেল। এবার তাহলে পিওর পার্ট মোটামুটি এইটাই। এবার চলে আসলাম একটু অ্যাপ্লাইড পার্টে। অ্যাপ্লাইড পার্টে কি কি আছে? অ্যাপ্লাইড পার্টে হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কি কি আছে বলছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যা যা চ্যাপ্টার ছিল, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন,
লিনিয়ার, নন লিনিয়ার, এই সমস্ত ধরনের সব কিছু আছে, বা হায়ার অর্ডার অপারেটর দিয়ে, এগুলো সব কিছু আছে, এগুলো আর বললাম না। ট্র্যাজেক্টরি, এই সমস্ত। তারপরে আমাদের আছে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে কি কি আছে? নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমাদের একদম বিভিন্ন ধরনের মেথড, যেমন বাইসেকশন মেথড, সেকেন্ড মেথড, তারপরে হচ্ছে বলো নিউটন র্যাফসন মেথড, ফিক্সড পয়েন্ট মেথড। তারপরে আমাদের ওই দিক দিয়ে চলে গেল হচ্ছে বিভিন্ন ধরনের ডেল্টা দিয়ে অপারেটরগুলোর কাজ আছে, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, তারপরে ইন্টিগ্রেশনে সিমসন ওয়ান, তার ট্র্যাপিজয়েডাল রুল, এইদিকে আমাদের আবার নিউটন ডিভাইডেড ডিফারেন্স, কি অনেক সময় ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, এগুলো পড়তে হয়। এই সমস্ত জিনিসপত্র আমাদের নিউমেরিক্যাল আছে। আর কি আছে? আর আমাদের কিছু এরর সংক্রান্ত জিনিসপত্র আছে। এরর, হ্যাঁ, বিভিন্ন ধরনের এরর আছে, রাউন্ড আপ এরর, ট্রানকেশন এরর, এই সমস্ত আরো ভালো করে আমি ডিটেলসে বলবো। তাহলে এখানে গেল কটা, 6টা পোর্শন গেল। নেক্সট চলে আসি আমি এখানে, ঠিক আছে, নিচে। আর না হলে একটু বলেও দিই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি কি আছে, তাহলে একদম গোটা সিলেবাসটা এখানে তোমাদের আলোচনা হয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আছে হচ্ছে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, ঠিক আছে। তারপরে আছে ট্র্যাজেক্টরি, এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি আমি কিছু ভুলে যাই, চিন্তার কিছু নেই, যখন ডিটেলসে যখন শুরু করব তখন আরো সব কিছু বলে দেবো। তারপরে হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে আছে ধরো তোমাদের অপারেটরগুলো হায়ার অর্ডারের মধ্যেই। তারপরে আছে কচি অয়েলার বা হোমোজিনিয়াস, এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের আছে যদিও ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তারপরে আছে ওই কতগুলো সলিউশন থাকে, হ্যাঁ, মানে ইউনিক না ইনফাইনাইট না নো সলিউশন, ওই সমস্ত জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ, ইউনিকনেস আর এক্সিস্টেন্স, এই সমস্ত, ঠিক আছে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আর নিউমেরিক্যালে যদি আমি বলি তাহলে কি কি আছে, নিউমেরিক্যালে হচ্ছে এরর আছে, এরর। তারপরে বিভিন্ন ধরনের, হ্যাঁ, রুট বের করার মেথড, মেথড ফর ফাইন্ডিং রুটস, তার মধ্যে বাইসেকশন, নিউটন র্যাফসন, সেকেন্ড, ফিক্সড পয়েন্ট, এই সমস্ত। তারপরে ইন্টিগ্রেশনের জন্য আছে, হ্যাঁ, এগুলো সব। আর কি আছে আমাদের, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তার রিলেটেড যে অপারেটরগুলো, সেই অপারেটরগুলো দিয়ে আমাদের কিন্তু অঙ্ক আছে খুব, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যালে আছে। ওকে, ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, নেক্সট তাহলে কটা পোর্শন হলো? 6টা পোর্শন হলো। নেক্সট 7 নম্বর পোর্শন হচ্ছে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। সেই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে কি আছে? লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে বিভিন্ন মেথড আছে, সেই মেথডগুলো অনেকেই জানো, আমি তবু একটু আলোচনা করে দিই। যেমন গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে, গ্রাফিক্যাল মেথড। তারপরে দেখবে গ্রাফিক্যাল মেথডের পর যেগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, বিএফএস, অ্যান্ড এক্সট্রিম পয়েন্ট, হ্যাঁ। দেখো মনে পড়ছে কিনা, এগুলো সব কিন্তু ছিল আমাদের। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড, হ্যাঁ, সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডের পর যেগুলো আমাদের আছে সেটা হচ্ছে টু ফেজ। টু ফেজ বেশি আসে না যদিও, ট্রান্সপোর্টেশন, ডুয়াল, অ্যাসাইনমেন্ট, এই সমস্ত জিনিসপত্র আছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং গেম থিওরি সিলেবাসে নেই, অথচ মাদ্রাসাতে একটা গেম থিওরি অঙ্ক চলে এসেছে। মানে বুঝতে পেরেছো কোনটা যে আসবে কিছু বলা খুব মুশকিল। এই জন্য সিলেবাসের বাইরেও আমরা একটু বলি বা আলোচনা করি, ঠিক আছে, অনেক সময় আমি আলোচনা করি সিলেবাসের বাইরে, এবং করা উচিত। তাহলে এই গেল হচ্ছে এলপিপি। এলপিপির পর যেটা আমাদের আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি আছে? প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সবার আগে হচ্ছে প্রবাবিলিটির ডেফিনেশন, প্রবাবিলিটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। প্রবাবিলিটির বিভিন্ন অঙ্ক, সেই প্রবলেমগুলো আছে, ঠিক আছে, প্রবলেমগুলো জানতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রবলেমস অন প্রবাবিলিটি, ছোট ছোট প্রবলেম, হেড টেল রিলেটেড প্রবলেম, প্রবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশন, এগুলো জানতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি বা বেস থিওরেম, সেগুলো ইউজ করতে হবে। নেক্সট যেটা মেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন বা র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল রিলেটেড ডিস্ট্রিবিউশন ফাংশন, এই সমস্ত। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্স এর পোর্শন। স্ট্যাটিস্টিক্স এর কি পোর্শন আছে? মিন, মিডিয়ান, মোড, এই সমস্ত জিনিসপত্র আছে, এগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। আরো অনেক কিছু আছে, আমি সংক্ষেপে বললাম। ওকে, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স এর পর তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। এই সিলেবাসটা একটু বড়, বুঝতেই পারছো, কারণ 2D আর 3D দুটো মিলে। 2Dর মধ্যে কি কি আছে? 2Dর মধ্যে যেগুলো ছিল আগে সেগুলোই আছে। 2Dর মধ্যে হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। তারপরে 2Dর মধ্যে আছে দেখবে ট্যানজেন্ট, নর্মাল। 2Dর মধ্যে আছে পেয়ার অফ স্ট্রেট লাইন। 2Dর মধ্যে আছে দেখবে ওই
কি বলবো যে পোলার, ওই যে বিভিন্ন ধরনের পোলার ফর্ম যেটা, বা পোলার ইকুয়েশন আর থিটা এগুলো দিয়ে। আর নেক্সট হচ্ছে থ্রি ডির মধ্যে আছে দেখবে ডিসিএস ডিআরএস এই সমস্ত জিনিসপত্র। তাই টু ডির মধ্যে কি কি আছে? টু ডির মধ্যে হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, একদম মেন এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। তারপর কি আছে টু ডির মধ্যে? পেয়ার অফ স্ট্রেট লাইন, ট্যানজেন্ট নর্মাল, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে যা তোমরা পড়েছো। সোজা কথা, বিএসসি তে সবই 19-20 করে আছে। ট্যানজেন্ট নর্মাল, পোলার, এগুলো সব আছে। ওকে, ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, থ্রি ডির মধ্যে কি আছে? থ্রি ডির মধ্যে আছে হচ্ছে ওই যে ডিসিএস দেখবে, ডিআরএস এই সমস্ত, হ্যাঁ। ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন, প্লেন, স্ফেয়ার, এগুলো আছে, তার বাইরে আর কিছু নেই। এই হচ্ছে থ্রি ডির সিলেবাস। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর অ্যানালিসিস বা ভেক্টর অ্যালজেব্রা বলতে পারো। ভেক্টরের মধ্যে কি কি আছে? ভেক্টরের মধ্যে হচ্ছে ভেক্টরের বিভিন্ন ধরনের প্রপার্টি, কাকে ভেক্টর বলে সেগুলো জানতে হবে। তারপরে হচ্ছে প্রপার্টিজ, প্রথমে ভেক্টরের ডেফিনেশন, ভেক্টরে কি ধরনের প্রপার্টি থাকে, কি কি স্যাটিসফাই করে। নেক্সট হচ্ছে দেখবে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, মানে স্কেলার আর ভেক্টর প্রোডাক্ট, এগুলো সব জানা জিনিস। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে স্কেলার বা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। নেক্সট কি আছে? কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো জিওমেট্রিক্যালও আছে, আবার কিছু মেকানিক্সেও আছে। মেকানিক্স আর জিওমেট্রিক্যালের মধ্যে কি আছে? যেমন জিওমেট্রির ক্ষেত্রে হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন, শর্টেস্ট ডিস্টেন্স। আর মেকানিক্সের মধ্যে ফোর্স, টর্ক বা মোমেন্ট, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার। আর কিছু আছে কি? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে তার মধ্যে ধরো আছে, যদিও এগুলো খুব অল্প সামান্যই আসে, ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখবে আছে ডাইভারজেন্স, কার্ল, ডিরেকশন ডেরিভেটিভ, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর লাস্ট একটা পোর্শনই বাকি থেকে গেল, সেটা কি? সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ডিনামিক্স। সেই ডিনামিক্স কিন্তু 9-10-এর ক্ষেত্রে ছোট হলেও 11-12-এর ক্ষেত্রে দুটো পার্ট আছে, ডিনামিক্স 1, ডিনামিক্স 2। আমি একসাথেই বলছি, 1 and 2। সেই ডিনামিক্স 1 কিন্তু 9-10-এর ক্ষেত্রে আছে, কিন্তু 11-12-এর ক্ষেত্রে প্লাস ডিনামিক্স 2 আছে। সেই ডিনামিক্সের মধ্যে কি কি আছে? ডিনামিক্সের মধ্যে যেটা ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই ধরনের জিনিসপত্রগুলো আছে, এগুলো আগে জানতে হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, এই সমস্ত জিনিসপত্র আছে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের ফোর্স রিলেটেড জিনিসপত্র আছে, বা ওয়ার্ক পাওয়ার এনার্জি আরো ভালো করে বলি, এগুলো সবই আছে। নেক্সট আছে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ফ্রিকশন, এগুলো সবই কিন্তু আসবে, হ্যাঁ। ইম্পালস, ইম্পালস বা ইম্পালসিভ ফোর্স, তারপরে আমাদের আছে ফ্রিকশন, সব জায়গায় কোশ্চিন আছে। তারপরে আছে সেন্ট্রাল অরবিট, ঠিক আছে। তারপরে মোশন ইন এ স্ট্রেট লাইন, 2 ডাইমেনশনাল মোশন, এগুলো সব কিছু আছে। মোশন বলে দিলাম, বিভিন্ন ধরনের মোশন তোমাদের আছে, ঠিক আছে। প্রজেক্টাইল মোশন, বিভিন্ন ধরনের মোশন, তাহলে এই মোশনই কিন্তু অনেক কিছু আছে, যখন পড়াবো তখন বুঝতে পারবে যে কত ভাগে ভাগ করা যায়। আর তাছাড়াও ডিনামিক্স 2-তে আরো অনেক কিছু পোর্শন টোর্শন আছে, সেগুলো সব একসাথে বলবো। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে টোটাল আমাদের কটা পোর্শন বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ভেক্টর ক্যালকুলাসটা আমি আগে পড়াতাম না, ছাত্রছাত্রীদের বলতাম যে ছেড়ে দাও, ভেক্টর ক্যালকুলাস নিজেরা পারবে। তবে দেখেছি রিসেন্টলি ছাত্ররা বলছে, স্যার আপনি যখন 10টা পড়াছেন এটাও পড়িয়ে দিন, কারণ ওই সব অসুবিধা হচ্ছে, আপনি এমসিকিউ টেমসিকিউ করে একদম কমপ্লিট করে দিন, একটু 10-15 দিন দেরি হোক, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মোটামুটি এই 10 মাসের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে সিলেবাস রিলেটেড জিনিসপত্র সবকিছু। এইবার যেটা মেন কথা, সেটা হচ্ছে সিলেবাসটা কিভাবে আমি পড়াই বা আমার পড়ানোর স্টাইলটা কি। আমরা প্রথমে সিলেবাসে, ধরো আমি সাপোজ আমি ধরো লিনিয়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শুরু করলাম। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা প্রথম দিন ধরো আমি সেট পড়ালাম, রিলেশন পড়ালাম, ম্যাপিং পড়ালাম, এক এক দিন এক একটা পড়ালাম। পড়ানোর পর কিন্তু সেখান থেকে একটা ক্লাস নেবো, এমসিকিউ করাবো। এমসিকিউ করানোর পর কিন্তু সেখান থেকে অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে সময় দেবো, বাড়িতে করতে হবে। সেই করার পর ওই অ্যাসাইনমেন্টগুলো সলভ করার একটা ক্লাস নেবো, এমসিকিউ কিন্তু। তারপর আমরা গ্রুপ থিওরি করাবো, গ্রুপ থিওরি থেকে আবার একই জিনিস, রিং আর ফিল্ড থেকে একই জিনিস। যখন টোটাল পোর্শন শেষ হয়ে যাবে তার 10-15 দিন পর আমরা বলবো যে আমরা একটা মক টেস্ট নেব। সেই মক টেস্টটা কিন্তু খুব ভালো করে পড়ে পরীক্ষায়
যেতে হবে, এবং মক টেস্টে কে কত পাচ্ছে না পাচ্ছে সেগুলো সবই জানতে পারবে। মক টেস্টটা কিন্তু আমার নিজস্ব অ্যাপের মাধ্যমে, এবং এখানে কিন্তু একদম যেভাবে পরীক্ষা দাও তোমরা ওরকম জাস্ট অনলাইনে দিতে হবে, এবিসিডি অপশন থাকবে, অপশনে ক্লিক করবে, এবং তুমি যখনই পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার কিন্তু একটা টাইম লিমিট থাকবে, সেই টাইমের মধ্যে দিতে হবে। টাইম লিমিট শেষ হওয়ার পর তুমি নিজেই বুঝে যাবে কটা ঠিক কটা ভুল, কত পেয়েছো না পেয়েছো, এবং তার সঠিক অ্যান্সার কি সেটাও পেয়ে যাবে। হ্যাঁ, তবে অ্যান্সারটা পাবে, কিন্তু অ্যান্সার কি গুলো পাবে, কিন্তু সেই অ্যান্সারটা ডিটেলস যদি বলতে হয় তখন আমি সেটা বলে দেবো। ক্লিয়ার? পরিষ্কার? এবং প্রত্যেকটা পোর্শন কিন্তু আমরা এইভাবেই পড়তে থাকবো যতক্ষণ না মানে তিনটে ধাপে পড়া হবে। একটা ধাপ হচ্ছে প্রথমে, দেখবে যারা বাড়ি তৈরি করে, বাড়ি যখন তুমি তৈরি করবে তখন বাড়ি তৈরি করার সিস্টেম জানো, প্রথম কাজ হচ্ছে যে বাড়ির স্ট্রাকচার দাঁড় করাতে হবে। স্ট্রাকচার দাঁড় করানো মানে ইটের গাঁথনি, তো ইটের গাঁথনি মানে হচ্ছে আমাদেরকে কনসেপ্ট, তোমার ইটের গাঁথনি তুমি খারাপ দিলে আর তুমি বাইরে হেভি ডিজাইন করলে, খুব দুর্ধর্ষ লাইট ফাইট লাগিয়ে ডেকোরেশন করলে, 5 বছর পর 10 বছর পর তোমার বাড়ি ভেঙে পড়ে যাবে। সেটা আমাদের বেস, তুমি যাই করো, তুমি যতই এমসিকিউ করো, আমাদের বেস মানে হচ্ছে আমাদের কনসেপ্ট, সেই কনসেপ্ট মানে আমাদের ডিটেলসে পড়তে হবে যতটা সম্ভব। এখন তো আমি বিএসসির মতো 3 বছর সময় পাবো না যে এতটা ডিটেলসে পড়াতে পারবো। যারা আমার কাছে বিএসসি পড়েছো তোমাদের মধ্যে অনেকে আছে, তারা জানো যে আমি তখন অত ডিটেলসে পড়াতাম, এখন সেটা সম্ভব না, বা তোমরা একবার করে পড়ে এসছো বলে আমার অত ডিটেলসে পড়ানো দরকারও নেই। কিন্তু যাই হোক, অনেকেই আছে যারা স্যার অনেক দিন ধরে পড়িনি, ভুলে গেছি, পরীক্ষা হচ্ছে না হচ্ছে না, হবে হচ্ছে, এই চলছে। তবে এখন হয়তো অনেকে বুঝতে পারছো যে না, একটা যেহেতু 11 12 মানে আপার প্রাইমারি ওদের একটা হয়ে গেল রিক্রুটমেন্ট, হেডমাস্টারের একটা গ্যাজেট তৈরি হয়ে গেছে, এবং খবর যা আছে সেটা হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে গ্যাজেট রেডি আছে, একটা 9 10 বা 11 12-এর এসএসসির কিন্তু একটা নোটিফিকেশন বেরোবে। আর মাদ্রাসার মতো নোটিফিকেশন যেই বেরিয়ে যাবে, 4 থেকে 5 মাস, তার বেশি কিন্তু সময় পাবে না, খুব জোরে 6 মাস। যেমন মাদ্রাসাতে দেখবে নোটিফিকেশন বেরিয়েছিল হচ্ছে, গ্যাজেট বেরিয়েছিল মে মাসে, নোটিফিকেশন বেরিয়েছিল জুন জুলাইতে, এবং পরীক্ষা হলো মার্চে। অত তাড়াতাড়ি হবে না, কারণ অনেক সাবজেক্ট আছে, অনেক পেপার আছে, 2 3 মাসের মধ্যে নেওয়া সম্ভব না। এতজনকে অ্যাডমিট দেওয়া, কোশ্চিন করা, এটা তো আর মানে টেট না যে একটাই কোশ্চিন, এখানে বিভিন্ন সাবজেক্টের কোশ্চিন, সেগুলোকে দেখতে হয়, ভুল হয়। মাদ্রাসাতে অনেক সময় নাম্বারিং এবার ভুল হয়েছে দু এক জায়গায়, হিস্ট্রির একটা কোশ্চিনই 87 87 করে বা 88 করে দুবার এসছে কোনো একটা জায়গায়, ওগুলো খুব গন্ডগোলের জিনিস, ওগুলো হলে খুব মুশকিল, কারণ তুমি যখন 87 নম্বরে দুটো চলে এসছে তখন তারপর থেকে সবকিছু গন্ডগোল, বা 77 নম্বরে দুটো চলে এসছে, এরকম একটা ব্যাপার। তার ফলে কি কোশ্চিন অ্যান্সার গুলো মানে কোশ্চিন গুলো অত তাড়াতাড়ি করাটা ঠিকও না, এবং পারবেও না। কিন্তু সময় পাবে, পরীক্ষা ফর্ম ফিল আপ হতে 1 2 মাস সময় লাগে, ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করে। তাহলে নোটিফিকেশন যখনই দেবে বা গ্যাজেট যখনই পেয়ে যাবে, তার 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ হওয়ার পর তারপরে 3 4 মাসের মধ্যে অ্যাডমিট কার্ড এগুলো দিয়ে দিয়ে পরীক্ষা হতে হতে 7 থেকে 8 মাস নোটিফিকেশন। তাহলে আমি এই জন্য অক্টোবর থেকে শুরু করলাম, যে নভেম্বর ডিসেম্বরে নোটিফিকেশন পেলে তারপর 8 মাস পাবে, তাহলে টোটাল 8 2 10 মাসের মধ্যে আশা করি মোটামুটি সিলেবাস আমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবো, এবং ফুললি তোমরা সিলেবাস কমপ্লিট করে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। এবং বুঝতেই পারছি এত বছর ধরে এসএসসি হচ্ছে না, তোমরা খুব ফেড আপ হয়ে গেছো, আমি বুঝতেই পারছি। আমার কাছে যারা এখনো স্টুডেন্ট পড়ছে তারা বলে স্যার কবে হবে না হবে, বিহারে যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, মাদ্রাসা দিচ্ছে, পিএসসি হবে, সেটাও অনেকে পড়ছে। কিন্তু এসএসসি যখন হবে তখন কিন্তু একটা হিউজ নাম্বার অফ সিট থাকবেই, এটা কিন্তু দেখো, এবং এই টার্গেটটা কিন্তু রেখো। যখন হবে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করছো, সমস্যা কি হয়, স্যার হচ্ছে না পরে পড়বো, হচ্ছে না পরে পড়বো, যেই হবে নোটিফিকেশন বেরিয়ে যায় তখন আর সময় পাও না, তখন বাজ পড়ে যায় মাথায়। তার ফলে কি হয়ে যায় যে এখন একটু ঢিলামি করছো, এটা হয় যে থাক পরীক্ষার রুটিন দিক, দেখবে বিএসসি তে এরকম হতো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, বা আমরা ক্লাসে যখন পড়তাম স্কুলে, যে আগে রুটিনটা দিক তো, তারপর দেখছি, পরীক্ষা দেখ তারপর পড়বো। কিন্তু এটা এসএসসি, এটা কিন্তু একটা পেপার বা দুটো পেপার না, এখানে 11টা পেপার আছে এবং সম্পূর্ণ সবকিছু আছে। কোথা থেকে কি কোশ্চিন দেবে, কোনটা সিলেবাসের বাইরে, তখন কি তুমি কেস করে বেড়াবে? হাজারখানা কেস এমনি এসএসসির বিরুদ্ধে আছে, আর কটা কেস করবে? কিন্তু কোশ্চিন অ্যান্সার যেখান থেকে খুশি দিতে পারে, আর কেউ কেস করবে না, কারণ পরীক্ষা হচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু আর নতুন ভাবে কোশ্চিনের উপর দিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে না, ওগুলো কেউ কেস করে না। হ্যাঁ, ঠিক ভুল অ্যান্সারে কেস করে, ওটা টাকা দিয়ে যাদের যাদের ঠিক হবে তখন পরীক্ষায় এক্সট্রা নাম্বার পেয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনটা সিলেবাসের বাইরে কোনটা সিলেবাসের ভেতরে, অত তোমাদের এখন কিন্তু আর ওরকম ভাবে কিছু করা যাবে না। সেই জন্য চেষ্টা করব আমরা যতটা সম্ভব খুব মানে ভালোভাবে জিনিসটাকে সম্পূর্ণরূপে শেষ করতে, এবং তার রিলেটেড সবকিছুই করতে। ক্লিয়ার? বোঝা গেছে এই কথাটা? আচ্ছা, তাহলে এই জন্যই হচ্ছে যে আমি কেন অক্টোবর থেকে শুরু করলাম, যে আমাদের মোটামুটি হাতে হয়তো মিনিমাম 9 10 মাস সময় এখনো পাওয়া যাবে। এবং এসএসসি মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে স্যার কবে হবে না হবে, দেখো অ্যাকচুয়ালি অফিসিয়াল জিনিস তো সবকিছু তো আর বাইরে আসে না, বা সবকিছু তো আমি ওরকম ভাবে বলতেও পারি না। কিন্তু যা আমার কাছে খবর মোটামুটি, এবং আমি মানে খুব কনফিডেন্ট বা খবর পাকাপোক্ত ছাড়া আমি কিন্তু কোনোদিনই ওরকম বলি না, কারণ আমি মাদ্রাসার ক্ষেত্রেও বলেছিলাম ওদেরকে যে মাদ্রাসা বেরোবে, এবং তারপরেই বেরিয়েছে, কারণ আমার কাছে ইনফরমেশন চলে আসে, যেহেতু আমার সঙ্গে অনেক যোগাযোগ থাকে অনেকজনই। এবং দেখো অনেক সময় কি হয় যে ইনফরমেশন আসে কিন্তু কোনো একটা কারণে, হয়তো পলিটিক্যাল কোনো কারণে বন্ধ হয়ে গেলো, সেটা হয় না, কিন্তু গ্যাজেট রেডি আছে, এটা খবর আছে। এবং গ্যাজেটটা যে কোনো সময় পাস মানে উপর মহল থেকে যে ইয়ে আছে যে বেরোবে, বা এবার বের কর,
বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তুমি বুনাক করেও খোঁজ পাবে না পরের দিনই, আজকে হয়তো আমি বললাম কালকে হয়তো বেরিয়ে গেল, এরকম হয়। তুমি হয়তো খোঁজই পেলে না, যখন বেরিয়ে গেল তারপর সবাই বলছে এবার নোটিফিকেশন বেরিয়ে গেল, সবাই পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। এবার শুরু হলো ভিড়। ওই ভিড়ের মধ্যে থেকো না, বুঝতে পেরেছো? ওই ভিড়ের মধ্যে থেকো না। যখন মাদ্রাসার নোটিফিকেশন বের হচ্ছে, আমার কাছে 400 স্টুডেন্ট একদিনে ভর্তি হয়, ফোন ধরতে পারছি না, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছি। ওই ভিড়ের মধ্যে আমি জানি একজনও পাবে না, একজনও পাবে না। যারা আমার কাছে আগের থেকে পড়তো তারাই পাবে, এবং তাদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে, তারা সব 70 75 করে দিয়েছে। আর যারা ওই ভিড়ের মধ্যে ঢুকেছে, ওই যে স্যার মে মাসে গ্যাজেট বেরিয়েছে স্যার জুন মাসে এবার ঢুকবো শুরু হবে, বিশ্বাস করো কারোর ভালো পরীক্ষা নেই। দু একজন হতে পারে, কিন্তু বেশিরভাগ জিনিসই হয় না, কারণ ওই ভিড় তাড়াহুড়োর মধ্যে কোনো জিনিস চাকরি হয় না। চাকরি মানে একটা, কি বলবো, একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংটা করতে হবে। চাকরি হুটহাট করে হয় না। দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে, আমি বারবার করে সমস্ত স্টুডেন্টদের বলি, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। উইথাউট হার্ড ওয়ার্ক কোনো দিন কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, এক যদি তুমি টাকা পয়সা দিয়ে চাকরি পাও সেটা আলাদা ব্যাপার, ওই সমস্ত জায়গায় আমি আসতে চাইছি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কতদিন পর চলে যাবে সেটা আগেই বলে রাখলাম। তো হার্ড ওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস, যেটা তোমার মধ্যে যতই মেরিট থাক, আমি মেরিটে বিশ্বাসী না। যদি বলো স্যার আপনি কেন মেরিটে বিশ্বাসী না, আপনি কি মেরিট ছিল না, আপনি কি ট্যালেন্টেড ছিলেন না? আমি ট্যালেন্টেড থাকি বা আমি মেরিটে, আমার কি পার্সোনাল থাকে সেটা আলাদা ব্যাপার, বা তোমাদের মধ্যে কারণ মেরিট থাক ট্যালেন্ট থাক সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি কেন পার্সোনালি বিশ্বাস করি না, কারণ যে খুব মেরিটোরিয়াস আর যে খুব হার্ড ওয়ার্কিং, তার মধ্যে হার্ড ওয়ার্কিং যারা তারা জিতে যায়। কারণ মেরিটোরিয়াস ছেলেদের মধ্যে না একটা কনফিডেন্স, যে আমি তো পারবোই, তার ফলে হার্ড ওয়ার্ক কমিয়ে দেয়। এবং হার্ড ওয়ার্ক এমন একটা জিনিস যেটা ইউপিএসসি থেকে শুরু করে নেট সেট, আমাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে কঠিন কঠিন, সেখানে কিন্তু মেরিট চলে না, হার্ড ওয়ার্ক চলে। কারণ দেখবে যারা খুব ভালো ভালো রেজাল্ট করে, মাধ্যমিকে ফার্স্ট ক্লাস, মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, বোর্ডে র্যাঙ্ক করছে, তারা দেখবে ইউপিএসসি ক্লিয়ার করতে পারে না। তারা ওই ঘুরে ফিরে ইঞ্জিনিয়ারিং, খুব জোর হলে মেডিকেল, ইউপিএসসি ক্লিয়ার করে বেশিরভাগই দেখবে যারা মিডিওকার ছাত্র, কারণ তারা সারা জীবনে ট্যালেন্ট হয়তো ছিল না, কিন্তু হার্ড ওয়ার্ক করে 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 দাঁড়িয়ে গেছে। তো তোমাদেরকেও বলছি, হার্ড ওয়ার্কটা কিন্তু মাস্ট, পড়তে হবে নিজেকে, সেলফ স্টাডি, গাইডেন্স আমি দেবো, সেলফ স্টাডি তোমাদের। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, বুদ্ধি, অল্প বেশি না, আমি চালাকির কথা বলছি না, প্রেজেন্স অফ মাইন্ড মানে, আমি একটু উদাহরণস্বরূপ বলতে পারি, অনেকেই আছো এখানে যারা মাদ্রাসা পরীক্ষা দিচ্ছ, তারা দেখবে যে স্যার প্রিপারেশন না দুর্ধর্ষ ছিল, কিন্তু হঠাৎ করে না পরীক্ষা হলে স্যার কি হয়ে গেল, সোজা সোজা কোশ্চিনগুলো ভুল করে দিলাম, বা স্যার এটা পারতাম কোশ্চিনটা দেখা হয়নি। এই যে জিনিসটা, দেড়টা ঘন্টায়, দেড়টা ঘন্টা কিন্তু তোমাকে ওখানে তৈরি হতে হবে, বা তোমাকে কিন্তু ওখানে, কি বলবো, যুদ্ধ বলাটা ঠিক না, যদিও এখন যা ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি, সেখানে একটা চাকরি মানে যুদ্ধই, তোমাকে ওই জায়গাটা লড়াই করতে হবে। সেই লড়াইটা কিন্তু আমি ওখানে গিয়ে করতে পারবো না তোমার হয়ে, বা অন্য কেউ পারবে না। সেই প্রেজেন্স অফ মাইন্ড এমন একটা জিনিস, ওখানে যদি তুমি ঠিক মতো বুদ্ধিমত্তা দিয়ে কম ভুল করো, তাহলে কিন্তু হার্ড ওয়ার্ক প্লাস প্রেজেন্স অফ মাইন্ড ইজ ইকুয়াল টু কিন্তু তোমার জব। আর যদি তুমি বলো না, যে আমি শুধুমাত্র হার্ড ওয়ার্ক করবো কিন্তু বুদ্ধি খাটাবো না, তাহলে বিশ্বাস করো অনেক ছাত্রছাত্রী আছে যারা গাদা গাদা সারা দিন রাত পড়ছে খুব ভালো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে উল্টো পাল্টা করে দিয়ে চলে আসছে, তার ফলে চাকরি হচ্ছে না। এবং এবার মাদ্রাসাতেও হয়েছে আমার অনেক স্টুডেন্টের, সোজা সোজা কোশ্চিন, স্যার এই কোশ্চিনটা ভুল হয়ে গেল স্যার, কিভাবে যে করলাম, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বুঝতে পারছি এতদিন ধরে তারা পড়ছে, প্রিপারেশন নিচ্ছে, সেখানে ভুল হওয়া মানে মেজাজ গরম, মানে 7 দিন ধরে না খেয়ে আছে, স্যার আমার আর কিছু হবে না, আমি সবকিছু ছেড়ে দেবো, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আবার তাকে বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে, না হবে আবার পরীক্ষা হবে। তো এই প্রেজেন্স অফ মাইন্ডটা না হলে না খুব মুশকিল। আর তুমি বলে স্যার আমার তো প্রচন্ড বুদ্ধি, আমি হার্ড ওয়ার্ক টার্ড ওয়ার্ক করবো না, শুধুমাত্র বুদ্ধি দিয়ে করবো, তাহলে বিশ্বাস করো তুমি কিচ্ছু হবে না তোমার দ্বারা। সেজন্য এই দুটো জিনিস দরকার, শুধু হার্ড ওয়ার্ক না, তার সঙ্গে প্রেজেন্স অফ মাইন্ড। আরেকটা যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি, সেটা হচ্ছে একটু লাক ফ্যাক্টর কাজ করে। আমি জানি না অনেকে বিশ্বাস করো কিনা, যেহেতু এটা বিশ্বাস অবিশ্বাসের জিনিস, কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি, যেরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা সত্যিই বলছি খুব হার্ড ওয়ার্কিং, খুব প্রেজেন্স অফ মাইন্ড, কিন্তু সামান্য লাখের জন্য তাদের চাকরিটা হচ্ছে না অনেকের। আবার অনেকে আছে যারা হার্ড ওয়ার্কিং, প্রেজেন্স অফ মাইন্ড, কিন্তু তার লাক ভালো, সে অতটাও হয়তো হার্ড ওয়ার্কিং না যতটা হয়তো অন্য ছেলেটা বা মেয়েটা, কিন্তু তার চাকরি হয়ে গেছে। তো এরকম অনেকে আছে। এগুলো দেখো, লাক হচ্ছে এমন একটা জিনিস, সেটা দেখো আমাদের তো হাতে নেই। তো আমি মনে করি ভালোভাবে খাটো, ভালো পড়াশোনাও করো, বুদ্ধি দিয়ে কাজ করো। বুদ্ধি মানে চালাকি না, চালাকি আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। বুদ্ধি মানে নিজেকে বাঁচার জন্য যেটা, তাহলে নিশ্চয়ই দেখবে তোমার চাকরি হবে, আজ না হোক কাল হবে, ভালো কিছু হবে। খালি অনেস্টলি। আর তুমি যদি অসৎ উপায়ে করো, দেখে করো, নকল নিয়ে করো, মোবাইলে মেসেজ নিয়ে করো, হয়তো তুমি সাময়িক তুমি লাভবান হবে, বা সাময়িক হয়তো তুমি গেনার হবে, কিন্তু পরবর্তীকালে সত্যি কথা বলছি, নিজের আয়নার সামনে দাঁড়াতে পারবে না। নিজের ছেলে মেয়ে, মানে কি বলবো, বাবা মা, বা নিজের ওয়াইফ হাজবেন্ড, পারবে না। তাদের কাছে মাথা নিচু করে থাকতে হবে, ছোট মনে হবে। ছোট মনে হবে যখন তোমার ছেলেকে বা মেয়েকে, যদি তুমি পরবর্তীকালে তোমার বিয়ে যারা করেছো বা যাদের হয়েছে, তুমি নিজের ছেলে মেয়ের সামনে বলতে পারবে না যে দেখ তুই মানুষের মতো মানুষ হ, পারবে না। কারণ তুমি নিজেই টাকা দিয়ে চাকরি পেয়েছো, তুমি আর ওকে কি জ্ঞান দেবে, তাই না? আর যদি কোনোদিন তোমার ছেলে মেয়ে জানে যে আমার বাবা বা আমার মা এইভাবে করেছে, তাহলে কি নিজে কোনোদিন দাঁড়ানো যায়? দাঁড়ানো যায় না। সেটা হচ্ছেও।
তো এই জিনিসগুলো করবে না, অনেস্টলি চাকরি পাও। সেটা একটা পাওয়ার আলাদাই মজা। এই মজাটা হয়তো অনেকে ফিল করনি, জানো না, কিন্তু এটা একটা যা মজা না, নিজে খেটে, নিজে ভালো পরীক্ষা দিয়ে, নিজে ভালো ইন্টারভিউ দিয়ে যখন চাকরি পাবে না, নিজেকেই নিজের গর্ববোধ হয়। মানে অন্য তোমার অন্য মানে আমি তোমার উপর গর্ব করবো, তোমার বাবা মা তোমার উপর গর্ব করবে, সেটা তো অবশ্যই, কিন্তু নিজের উপর নিজের গর্ব, এটা একটা আলাদা রকমের একটা অনুভূতি বা এক্সপিরিয়েন্স। এই জিনিসটা যারা দেখবে খুব ভালো রেজাল্ট করে তারা জানে যে আমি খেটে ভালো রেজাল্ট করেছি। আমি অন্যজনের দেখে ভালো রেজাল্ট করেছি, হয়তো ভালো রেজাল্ট করেছে, সমাজ হয়তো বলছে ভালো রেজাল্ট, বন্ধু বান্ধব হয়তো বলছে দারুণ রেজাল্ট করলি, কিন্তু নিজের কাছে নিজে দেখবে ভালো হওয়া যায় না, নিজের কাছে নিজে দাঁড়াতে পারবে না। তো এই জিনিসটা করবে যে হার্ড ওয়ার্ক প্লাস একটু প্রেজেন্স অফ মাইন্ড। যদি বলে স্যার প্রেজেন্স অফ মাইন্ড কি করে করবো, এর জন্য আমি আছি, এই গাইডেন্স। কি করতে হবে, না করতে হবে, কোথায় কি বলতে হবে, কখন কি করতে হবে, কোনটা কিভাবে করব, কোনটা শর্টকাট, কোনটা কঠিন জিনিস, কোনটা কি, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এবং যত আমার ক্লাস করবে, যত তুমি এমসিকিউ করবে, যত ততদিন তত কিন্তু দেখবে আস্তে 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 তোমার প্রেজেন্স অফ মাইন্ডটা কিন্তু বাড়ছে। কথা বুঝতে পেরেছো? প্রেজেন্স অফ মাইন্ডটা কিন্তু তখন বাড়ছে। ওকে, ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমার বক্তব্য, এই হচ্ছে আমার বলার কথা। এবার বাকি যদি তোমাদের কিছু বলার থাকে আমাকে নিশ্চয়ই বলতে পারো, আমি তোমাদের মাইক অন করার ব্যবস্থা করে দিচ্ছি, আমাকে বলতে পারো। বলো, কেউ যদি কিছু বলো। স্যার, বলো, সুরজিৎ। এই সাবজেক্টের সাথে কি আবার টেট দিতে হবে? এটা বলা খুব মুশকিল, হতেও পারে এখন যা শুনছি। একটু পড়তে থেকো, বেশি পড়ো না, সাবজেক্টটাকে সময় দাও 85%। টেটটা মানে কি বলো তো, টেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটু কারেন্ট অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স গুলো একটু একটু পড়তে থেকো। এখনই দরকার নেই, নোটিশটা বেরাক তারপরে পড়তে থেকো। আর টেট অ্যাকচুয়ালি তোমরা তো অনেক দিন ধরে এই সমস্ত কম্পিটিটিভ লাইনে অনেকে আছো, তার ফলে ওটা খুব একটা অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? খুব একটা হয়ে যাবে, অসুবিধা হবে না। তবে হতে পারে, আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না এখন ওয়েস্ট বেঙ্গল সরকার কি করবে, কিন্তু রুলস তো তাই বলছে, এখন হতে পারে টেট। যদি হয় তাতে অসুবিধা কিছু নেই, কম্পিটিশন বরঞ্চ একটু কমবে, একটু কমবে কম্পিটিশন। অনেকে টেট না দিয়ে ক্লিয়ার হয়ে যাবে বা টেটে পাস করতে পারবে না, তারা পারবে না, তারা বাদ, বাকিরা, কম্পিটিশন কমবে, ভালো হবে তোমাদের পক্ষে, একটু টেটটা পড়ো। ওই জায়গাটাই তো স্যার ভয় লাগছে। না না, ভয়ের কিছু নেই, হবে। এত এত ছেলে মেয়ে টেট দিয়ে পাস করছে, আর তোমরা ভালো ভালো ছেলে মেয়ে, তোমরা কেন করতে পারবে না? ঠিক আছে, এটা বলতে পারবো না এখন, ঠিক আছে, বলা যাবে না, মানে এটা গ্যাজেট বেরোলে বলা যাবে। গ্যাজেটটা তো আমি দেখিনি, যখন বেরোবে তখন বলা যাবে। আমি শুনছি গ্যাজেট রেডি আছে, শুনছি যা খবর, কিন্তু এখন না ইয়ে হলে তো কেউ জানতে পারবে না, ওটা তো সম্ভব না অন্য কারোর পক্ষে জানা। ওকে, তবে মাদ্রাসার মতোই গ্যাজেট থাকবে 19-20, এবার টেট যদি এক্সট্রা অ্যাড হয় তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। বাকি ধরো মাদ্রাসার মধ্যেই থাকবে, নেগেটিভ থাকবে, এই থাকবে, ওই একই হয়, কারণ এসএসসি আর মাদ্রাসার সবকিছু একই, সিলেবাস থেকে শুরু করে সবকিছু, এভরিথিং ইজ সেম। ওকে, ঠিক আছে, আর কিছু বলবে কেউ? আর স্যার, কিছু, হ্যাঁ বলো। স্যার বলছি আপনি কোন টপিকটা প্রথমে শুরু করবেন? আচ্ছা, প্রথমে শুরু করব হচ্ছে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আচ্ছা, আমি একটু বলে দিই, অ্যাকচুয়ালি আমার সমস্ত ব্যাচই একসাথে চলে, তো আমার সময়ের খুব অভাব। সেজন্য ব্যাচ 5 বেরিয়েছে, সেই জায়গায় তোমরা ঢুকে যাবে। তো আমি ব্যাচ 6 অলরেডি কন্টিনিউ করছে, ওদেরও 7টা টপিক হয়ে গেছে মনে হয়। তো ওদের আমি এখন লিনিয়ার অ্যালজেব্রা পড়াচ্ছি প্রায় শেষের দিকে, মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়ে দিয়েছি, ভেক্টর স্পেস পড়ে দিয়েছি, এবং আইগেন ভ্যালু আইগেন ভেক্টর শুরু করবো। আর এইটা 3-4 দিন লাগবে। তারপরে আমরা একসাথে ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি কেন বলছি যে সব ব্যাচ আমি একসাথে কেন পড়াই, সব ব্যাচ একসাথে পড়াতে গেলে একটা হচ্ছে আমার সময় বাঁচে, এটা সত্যি কথা একদম। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণে পড়াই, যে সমস্ত ব্যাচের স্টুডেন্ট একসাথে থাকলে কম্পিটিশনটা ভালো বোঝা যায়। বুঝতে পেরেছো? আগে তো একসময় এরকম হতো যে ব্যাচ 1 2 3 4 একসাথে পড়াচ্ছি তখন, তার ফলে কি, যেন অনেক স্টুডেন্ট যখন পড়বে পরীক্ষা দেবে তখন কম্পিটিশনটা বুঝতে পারবে। এবং আমি মাদ্রাসার আগে আমার যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টকে নিয়ে একটা মক টেস্টের গ্রুপ তৈরি করেছিলাম, একদম বিনা পয়সায়, কোনো অসুবিধা, যারা আমার কাছে পড়বে তারা মক টেস্ট দিতে পারবে, এবং 90 নম্বরে মক টেস্ট নিতাম। এবং মক টেস্টগুলোতে 700-800 জন পরীক্ষা দিচ্ছে। তার ফলে কি হতো, যে তুমি যখনই পরীক্ষা দেবে তুমি বুঝতে পারবে একটা ছোটখাটো যে ওয়েস্ট বেঙ্গলে কিরকম তোমার নাম্বার আসতে পারে বা তুমি কোন পজিশনে আছো, এটা কিন্তু একটা খুব এফেক্ট দেয়। এবং সবাই যখন 300 400 500 600 ছাত্রছাত্রী যখন একসাথে মক টেস্ট দিচ্ছে, তার রেজাল্ট আমি যখন দিয়ে দিব যে এ একে আছে এত পেয়েছে 90 পরীক্ষা, যে একে হলো সে হয়তো 70, আমি একটু কোশ্চিন কঠিন করি সবসময়, যেহেতু আমি পড়াচ্ছি, আমি কোশ্চিন করছি, আমি আননোন কোশ্চিনও দিই, আননোন কোশ্চিন ফেস করাটা খুব জরুরি সময়ের মধ্যে, সেগুলো সব রকম বলে দেবো, নন কোশ্চিন আননোন সব মিলিয়ে মিশে থাকবে। এরকম নয় স্যার আপনি পড়াচ্ছেন তাহলে আপনি আপনার কোশ্চিনগুলো দিলেন, আর আপনি পরীক্ষা দিলেন, আমি স্যার 90-তে 90 পেলাম, তারপর এসএসসিতে গিয়ে দেখলাম আননোন, স্যার 90-তে 10 পেয়ে চলে আসলাম। ওই জিনিস আমার না, আমার নাম দরকার নেই। আমার ছাত্রছাত্রী আমার কাছে পড়ে আমার কোশ্চিনে 90-90 পেলো, সেটা আমার দরকার নেই। আমার ছাত্রছাত্রী আমার কাছে কম পাক, আমার টার্গেট হচ্ছে এসএসসিটা যাতে পেয়ে আসে।
সেই জন্য আমার যখন পরীক্ষা নেব সেখানে কিন্তু অনেকে কম পাবে, তার ফলে আমি আগের থেকে বলে দিই সেখানে কিন্তু ফ্রাস্ট্রেটেড বা ডিমোটিভেট হও না, কারণ আমি ইচ্ছা করে একটু কঠিন কঠিন কোশ্চিন দিই। আর পরীক্ষাতে যখনই দেখবেন যে এত সহজ সহজ কোশ্চিন, তখন বরঞ্চ আরো উদ্যমে আরো বেশি তাড়াতাড়ি আরো বেশি মার্কস পাবে, সেটা বরঞ্চ ভালো। সেই কারণে আমি যখন পরীক্ষা নেবো সেই পরীক্ষাগুলো সবাই দেওয়ার চেষ্টা করবো, আর এসএসসির আগে আমি সবাইকে নিয়ে আবার যেরকম মক টেস্টের ব্যাচ করেছিলাম সেগুলো নেবো, এবং একদম 90 নম্বরের মক টেস্ট 4টা 5টা, আগের বারে মাদ্রাসার আগে 3 4টা নিয়েছিলাম, এবার 8 10টা 7 8টা নিয়ে নেবো। কোশ্চিন করতে একটু সময় লাগে, যেহেতু আমি দুনিয়ার মানে খুব খুঁজে 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 খুব ভালো ভালো কোশ্চিন করি, এবং মাদ্রাসাতে আমার 70% কোশ্চিন, 70 থেকে 80% কোশ্চিন কমন। এই যে অভিক জানে, অভিক তো আমার কাছে আগে পড়তো, ও বললো স্যার আগে পড়তাম আবার স্যার পড়বো, ও ওরকম, ও পড়তে ভালোবাসে আমার কাছে। তো অভিককে জিজ্ঞেস করো, অভিক যদি থাকে ওখানে, তো অভিক বলতে পারো। অভিক কত পার্সেন্ট কমন ছিল? হ্যাঁ স্যার, বেশিরভাগই কমন ছিল। ও সেভেন্টি ভালো এইটটি পড়ে, পার্সেন্ট তো হবেই স্যার। 70 80% কমন। তো কমন থাকাটা বড় ব্যাপার না, বড়টা হচ্ছে ইয়ে তুমি কত অ্যান্সার দিয়েছিলে মাদ্রাসাতে। স্যার অত হিসেব করে হ্যাঁ, ওর ওর দেখিনি ভালো আসলে। হয়নি, ওর ভালো হয়নি। তো আরো অনেকে আছে, ও কিন্তু ভালো পারতো আগে, কিন্তু ও যাই হোক পড়াশোনাটা জানি না কি করলো, বা হয়তো সময়ের অভাবে করতে পারলো না। অনেক সময় হয় না যে ও খুব ভালো কিন্তু ও সময়ের ক্যালকুলেশনটা পারলো না, হয়তো অনেক সময় থাকে যে 30টা 40টা দিয়ে দিলাম, বাবা আবার গুনি, এক থেকে আবার গুনছে কটা দিলাম, ওই গোনা মানে কিন্তু 1 মিনিট সময় নষ্ট, 1 মিনিটে দুটো কোশ্চিন হয়ে যাবে। অনেক সময় হয় তো যে কারোর হয়তো ABCD পড়লো, এ পার্টে হয়তো প্রথমে কঠিন কোশ্চিন গুলো পড়লো, লাস্টের দিকে হয়তো সোজা। কিন্তু আমি আগে বলে কি, প্রথমে যা পারবে না ছেড়ে দিবে, আগে গোটা কোশ্চিনটা দেখো, তারপর যেগুলো পারবে না আমার মনে হবে যে পারবো একটু একটু সময় নষ্ট, সেগুলো স্টার দিয়ে রেখো, তারপর আবার দ্বিতীয়বার যখন রিপিট করবে তখন ওগুলো করবে, তারপরে কি নাম্বার অফ কোশ্চিন বেশি অ্যাটেম্প করা যায়। আবার অনেকে আছে নাম্বার অফ কোশ্চিন প্রচুর অ্যাটেম্প করেছে, 70 75টা ভুল হয়েছে, 15টা 20টা, তাহলে তো লাভ নেই। তো এই জিনিসটা মেনটেন করতে হয় ভালো পরীক্ষা দিতে গেলে। আমি সবসময় বলি ভালো পরীক্ষা দিতে গেলে 5 to 10 তার পার্সেন্ট, তার বেশি ভুল হওয়া যাবে না। >10 মানে পরীক্ষা খারাপ হয়ে গেল, আর <5% মানে পরীক্ষা দুর্ধর্ষ। তবে আবার কোশ্চিনই করলে 5টা আর বললে স্যার <5% ভুল, সেটা না। এইটা যদি রং হয়, 5 থেকে 10% যদি রং হয়, তাহলে পরীক্ষা গুড, ভালো হয়েছে। এর থেকে বেশি হলে পরীক্ষা ভেরি গুড, খুবই সরি, ভুল বললাম, ব্যাড, ভালো হয়নি। 10%, 15%-এর বেশি হলে ভেরি ব্যাড, পরীক্ষা একদম ভালো হয়নি। এর থেকে বেশি হলে এগুলো সব বুঝতে হবে, এগুলো কিন্তু যত সম্ভব নেগেটিভ ভুল কম করতে পারে। <5 মানে ভেরি গুড। আর তবে কোশ্চিনে অ্যান্সার করতে হবে। আর যদি 2% করো, ভুলই হলো না, খুব কম, আউটস্ট্যান্ডিং, দারুণ পরীক্ষা হয়েছে, এক্সেলেন্ট, চাকরি কনফার্ম। তবে অ্যান্সারও বেশি করতে হবে, যত অ্যান্সার বেশি করবে তত দেখবে ভুল বেশি হচ্ছে। কিন্তু আমার মনে অ্যাভারেজ হচ্ছে 5 থেকে 10, এর মধ্যে যদি এই পার্সেন্টের মধ্যে যদি তুমি বেশি অ্যান্সার করে যদি এই পার্সেন্টের মধ্যে ভুল করো, তাহলে তোমার মোটামুটি চাকরি হয়ে যায়। কিন্তু তার থেকে বেশি ভুল করলে কিন্তু নেগেটিভ আছে বলে নাম্বার কাটবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমাদের আমি মানডে এর পরে, হ্যাঁ পুজোটা হয়ে যাক, পুজোর আগে তোমাদের আমি শুরু করবো না, চিন্তার কিছু নেই, আমি তোমাদের 10 মাসের মধ্যেই সবকিছু শেষ করে দেবো। সেখানে স্যার একটু দেরি হলে 1 সপ্তাহ, তাতে অসুবিধা নেই, আমি পরে দু এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? স্যাটারডে সানডে একটু ফাঁকা রেখো, মাঝে মধ্যে আমি নিয়ে নেবো, আগে থেকে বলে দেবো। তো আমি নেক্সট মানডে তোমাদের, মানডে খুব সম্ভবত যেই দিনই পড়ছে, নেক্সট কালকে না কিন্তু, আগামীকাল না, নেক্সট, আজকে রোববার, নেক্সট মানডে তোমাদের, আজকে কত তারিখ, 6 তো 6, তারে 13 14 তারিখ হয় মনে হয়, 14 তারিখ, এই 14, কত হবে, 10, এই দিন কিন্তু আমি তোমাদের লাইভ ক্লাস নেব, ঠিক আছে? এই লিঙ্ক টিঙ্ক সব আগের থেকে দিয়ে দিব, এবং আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু করব। আমাদের পোর্শন হবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একদম প্রথম থেকে শুরু করব। সেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে প্রথমে অ্যানালিসিস, তারপর সেভারাল ভেরিয়েবলস, তারপর অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের, তারপরে কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাস করাবো। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার বক্তব্য, আমি রেকর্ডিং অফ করে দিলাম, ঠিক আছে?